ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি ওপেন করার জন্য দেশে আসতে হতে পারে, না হতে পারে, দিস ইজ ডিপেন্ডস আপন ইউ আর ভিজিটিং অর নট। তাহলে আপনাদের স্পেসিফিক প্রভিশন অনেক সময় পরীক্ষা আসে শুধু ফরেনারদের ক্ষেত্রে। আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য কি কাজগুলো, স্পেসিফিক প্রভিশন কোনটা? ফরেনার প্রভিশন হচ্ছে এই জিনিসটা, প্রথমে নেম ক্লিয়ারেন্স নিয়ে অ্যাকাউন্ট তৈরি করবে, তারপরে অ্যাকাউন্টে তার পেড আপ ডিটেইল গুলো নিয়ে আসবে, এবং তারপরে কি হবে, সে ভিজিট না করেও, বাংলাদেশ ভিজিট না করেও কি করতে পারে, সে কোম্পানি ইনকর্পোরেশন করতে পারে, ফর্মালিটিগুলো কাজ করতে পারে। এক্সেপশন হচ্ছে যদি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সে পারে না, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে তার লাগে। তারপর বলছে ফরেনার, অল দ্য ডিরেক্টরস এন্ড শেয়ারহোল্ডার্স ক্যান বি ফরেনার। ফরেনার রেজিস্ট্রেশন ক্ষেত্রে এরকম হয়, আপনার সেখানে ফরেনার, আপনার শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর সবাই ফরেনার হতে পারে। বাংলাদেশি লোক নিয়ে ব্যবসা করতে হবে এরকম না, তারা সবাই কি হতে পারে, ফরেনার হতে পারে। আবার বাংলাদেশি কাউকে নিয়েও করতে পারে। দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট ফর ইউ টু অবটেইন স্পেশাল বাংলাদেশি ভিসা ইফ ইউ মেয়ারলি ওয়ান্ট টু ইনকর্পোরেট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি বাট হ্যাভ নো প্ল্যানস টু রিলোকেট টু বাংলাদেশ। You are free to operate your company from overseas as well as free to visit Bangladesh on a business visa when you are required to attend a company's matters on a short-term basis. বলছে কোনো লোক হয় না সেইটা বাংলাদেশে থাকেই সে এটা অপারেট করতে হবে এরকম কিছু না। সে বাংলাদেশে না থেকে ওভারসিজ মাধ্যমে সে অপারেট করতে পারে, অথবা সে বাংলাদেশে মাঝে মাঝে আইসা ভিজিট করে ভিজিট ভিসা দিয়ে আইসাও সে কি করতে পারবে, বিজনেস অপারেশন করতে পারে। If you plan to relocate to Bangladesh to operate your company, you are required to obtain a work permit. কিন্তু কোনো ফরেনার যদি বাংলাদেশে থেকে সে অপারেট করতে চায়, তাহলে সে কি লাগবে, তার ওয়ার্ক পারমিট লাগবে। কিন্তু সে যদি ফরেনার ওভারসাইড থেকে সে যদি বিজনেস অপারেট করতে, তাহলে তার ওয়ার্ক পারমিট লাগবে না। বাংলাদেশেতে আইসা যদি সে অপারেট করে, তাহলে তার ওয়ার্ক পারমিট লাগবে। কি হচ্ছে ফরেনারের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রসিডিউর গুলো, ফরেনার ক্ষেত্রে এক্সেপশন গুলো, সাথে হচ্ছে ফরেনারের যে আরো বাংলাদেশি যে কাজগুলো, সেই কাজগুলোও তার ফরেনারের ক্ষেত্রে করতে হয়। দেন বলা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে? ফর দ্য পারপাস অফ কোম্পানি ইনকর্পোরেশন ইন বাংলাদেশ, দ্য ফলোইং ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি রেজিস্ট্রার। কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি রেজিস্ট্রারের ক্ষেত্রে এই কাজগুলা করতে হয়। একটু আগে আমরা যেটা বলছি, কোম্পানি নেম লাগবে, ওখানে আমি বলছি একটা হেডিং দিয়ে, সেটা হচ্ছে প্রি রিকুইজিশন, আর এখানে হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। ওটা প্রি রিকুইজিশন, ওই কাজগুলো করতে হবে, আর এখানে হলো সেটার ডকুমেন্ট গুলা, যেমন কোম্পানি নেম, কোম্পানির নামের একটা ডকুমেন্ট লাগবে, সেখানে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, আর্টিকেল রেজিস্ট্রেশন লাগবে, ডকুমেন্ট গুলা, ঠিক আছে। শেয়ার হোল্ডার পার্টিকুলার, শেয়ার হোল্ডারদের যত বৈশিষ্ট্য আছে, ন্যাশনাল আইডি সহ সবগুলো লাগবে। ডিরেক্টরস পার্টিকুলার লাগবে, সাথে ডিরেক্টরদের টিন লাগবে। কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু টিন লাগবে না, ঠিক আছে। ডিরেক্টরদের ক্ষেত্রে টিন লাগবে। রেজিস্টার্ড অ্যাড্রেস, হ্যাঁ, সাইন ইন ফর্ম 9 and subscriber page. For foreigners, copy of passport of shareholders and director. ফরেনার যদি কোনো শেয়ার হোল্ডার অথবা ডিরেক্টর হয়, তাহলে তার কপি লাগবে। Those are the documents for company incorporation in Bangladesh. Then বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিউর। আমরা যে রেজিস্ট্রেশন বলি, আপনার কোম্পানির রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা আসলে এটা 3টা স্টেপে ভাগ করছি। একটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন, ঠিক আছে। তাহলে 3টা প্রসিডিউর, রেজিস্ট্রেশন প্রসিডিউরটা বলা আছে। প্রথম ব্যাংক ক্লিয়ারেন্স নিতে হবে, নেম ক্লিয়ারেন্স নিতে হবে। আর যে সিটে একটা অ্যাপ্লিকেশন আপনি নাম দিবেন, সেই নাম দিয়ে এখানে একটা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে তারা যদি বলে হ্যাঁ এই নামে আপনি, আর যে যদি বলে যে আপনি কোম্পানি করতে পারেন, দিস ইজ কল, আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে, একটা সার্টিফিকেট দিবে, দিস ইজ কল নেম ক্লিয়ারেন্স। দেন এই নেম ক্লিয়ারেন্স দিয়ে আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টে আপনার পেড আপ ক্যাপিটালগুলো যেগুলো, সেগুলো রাখবেন। এন্ড ফাইনালি তার পরবর্তীতে ব্যাংকে সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট আছে, করছেন, হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অথবা স্টেটমেন্টও চাইতে পারে। এন্ড ফাইনালি বলবে কোম্পানি রেজিস্ট্রেশন, সে একটা রেজিস্টার করবে। স্টেপ ডি,
is only applicable if there is any foreign shareholder in the proposed company. বলা আছে বিটা যেটা শুধুমাত্র দরকার হবে তখনই যখন আপনার ফরেন কোনো শেয়ারহোল্ডার থাকবে অথবা ফরেন কোনো কোম্পানি হয়, সেই ক্ষেত্রেই কি হবে স্টেজ বিটা কমপ্লিট করতে হবে। না হলেও বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় মানে এটা না করলেও হয় না, হয় কিন্তু অনেক সময় আবার এটাকে ধরে। ঠিক আছে, তাহলে দুইটা, একটা নেম ক্লিয়ারেন্স তারপর কোম্পানি রেজিস্ট্রেশন। তারপর আমি বলছি দুইটা রেজিস্ট্রেশন প্রসিডিউর, একটা হচ্ছে প্রি রিকুইজিট, আরেকটা হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। রেজিস্ট্রেশনের কাজ করে ফেললেন, করার পরে তারপরে আপনার কি কাজ, তাহলে ডকুমেন্ট ইস্যুড বাই আরজিএসসি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেললেন তারপর আরজিএসসি আপনাকে একটা ইনকর্পোরেশন করছেন সে মর্মে একটা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, নিবন্ধিত একটা সার্টিফিকেট দিবে। আরজিএসসি উইল ইস্যু এ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি। দি সার্টিফিকেট উইল হ্যাভ দ্য রেজিস্ট্রেশন নাম্বার, এই সার্টিফিকেট আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নেম অফ দ্য কোম্পানি থাকবে, and the date of incorporation, কত তারিখে তার ইনকর্পোরেশন সেই ডেটটা থাকবে। ফর্ম 12, ফর্ম 12 contains the list of directors of the incorporated company। হ্যাঁ, আপনার যেই ফর্ম 12 থাকবে সেখানে ডিরেক্টরদের ডিটেইলস দেওয়া থাকবে। তারপর কপি, সার্টিফিকেট কপিতে মেমোরান্ডাম রেজিস্ট্রেশন, আর্টিকেল রেজিস্ট্রেশন। আপনার কাছে আরো কি নিয়ে আসতে হবে, আপনার আরজিএসসি থেকে আপনি যে মেমোরান্ডাম রেজিস্ট্রেশন, আর্টিকেল রেজিস্ট্রেশন সাবমিট করছেন সেটা একটা সার্টিফিকেট কপি আপনি নিয়ে রাখবেন। দোজ আর দ্য কল পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। এই যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি, এটা হচ্ছে দেখেন এখানে বলছি ডকুমেন্ট ইস্যুড বাই আরজিএসসি। এই তিনটা ডকুমেন্ট আরজিএসসি আপনাকে প্রোভাইড করবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি আপনাকে এই তিনটা ডকুমেন্ট দিবে। ঠিক আছে, তার কাছ থেকে এই ডকুমেন্টগুলো নিবে। আপনারও কিছু কি করতে হবে, সাম অফ দ্য আদার আইটেমস ইউ উইল অলমোস্ট সার্টেনলি নিড আপন রেজিস্ট্রেশন অফ ইউর বাংলাদেশি কোম্পানি ইনক্লুড শেয়ার সার্টিফিকেট অফ ইচ ফর ইচ অফ দ্য শেয়ার হোল্ডার। এই কাজগুলো হচ্ছে আপনার কোম্পানির কাজ, যে যাদের কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে শেয়ার সার্টিফিকেট দিতে হবে। রেজিস্টার ফর শেয়ার হোল্ডার, শেয়ারস এন্ড ডিরেক্টর, আপনার একটা রেজিস্টার মেনটেন করতে হবে, সেখানে একটা শেয়ার হোল্ডারদের একটা রেজিস্টার থাকবে, শেয়ারস এর কয়টা শেয়ার আছে, কার কয়টা শেয়ার, সেগুলো একটা রেজিস্টার থাকবে, ডিরেক্টরদের একটা রেজিস্টার থাকবে। কোম্পানি সিল ফর দ্য কোম্পানি, কোম্পানির নামে কোম্পানির একটা সিল থাকবে। রাবার স্ট্যাম্প ফর দ্য কোম্পানি, কোম্পানির একটা আলাদা একটা রাবার স্ট্যাম্প থাকবে। এই কাজগুলো কি করতে হয়, কোম্পানি করতে হয়। ঠিক আছে, আর উপরে যে তিনটা সেটা আরজিএসসি থেকে নিতে হয়। এই ছিল মোটামুটি আমাদের এই স্লাইডে। নেক্সট আমরা অন্য একটা স্লাইডে চলে যাব। তাহলে একজন বলেন যে আমরা মেমোরান্ডাম যে কন্টেন্ট থাকে নেম ক্লজ বলতে আমরা কি বুঝি, নেম ক্লজে কি থাকবে, এটা একটু মানে এটা ব্যাখ্যাগুলো বলেন। আমরা তখন আমরা শুধু পয়েন্টগুলো বলছি। স্যার নেম ক্লজ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই তার নামের শেষে লিমিটেড থাকতে হবে, এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তখন যে লাস্ট ওয়ার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেডে। থ্যাংক ইউ। তারপর নেক্সট ক্লজ আমরা কি বলছি, নেম ক্লজের পরে রেজিস্টার্ড অ্যাড্রেস ক্লজ, রেজিস্টার্ড অফিস ক্লজ। হ্যাঁ, এখানে কি হবে, স্থায়ী অফিসের নাম ঠিকানা। কোনটায় স্থায়ী অফিস, আপনার মনে করেন একটা স্থায়ী অফিস অ্যাড্রেস, আর আপনার এইরকম 20টা 30টা ফ্যাক্টরি থাকতে পারে, 30 জায়গায় আপনার অফিসও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু একটা হচ্ছে আপনার রেজিস্টার্ড অফিস। ঠিক আছে, আর বাকিগুলো আপনার রেজিস্টার্ড না, আপনার হচ্ছে সেগুলা বিজনেস পারপাসে আপনি সেখানে অফিস করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। বলা আছে কি অবজেক্ট ক্লজ, অবজেক্ট ক্লজ বলতে কি বলছি, it must specify the object for which the company is being incorporated. Further, if a company change its activities which are not
reflected in its name, then it can change its name within 6 months of changing its activities. The company must comply with all name change provision. থ্যাংক ইউ। এটা কি বলছে? এটা বলছে যে Sir. আপনার, হ্যাঁ বলেন। স্যার এটাতে বলছে যে কোম্পানির কোন উদ্দেশ্যে কোন কাজের উদ্দেশ্যে করা হচ্ছে সেটা এখানে থাকতে হবে। আর আপনি যদি কাজটা যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই সেটা 6 মাসের মধ্যে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবং যেমন নামের মাধ্যমে এটা অনেক কিছু ক্ষেত্রে বোঝা যায়। যেমন আপনি বলছেন, হ্যাঁ, আপনি নাসরিন আক্তার ট্রেডিং কর্পোরেশন, হ্যাঁ, আর নাসরিন আক্তার প্রাইভেট এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড। তাহলে আপনি আপনার নামে আছে, আপনি শুধু এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, ঠিক আছে, নাম দিয়ে বোঝাচ্ছে যেটা। এবং সেখানে আপনি অবজেক্ট লিখছেন এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড। এখন আপনি কি করতেছেন? আপনি বলছেন যে হোল সেলিং করবেন, আপনি ট্রেডিং করবেন, তাহলে শুধু ট্রেডিং করবেন। তাহলে এখন যদি আপনি ট্রেডিং শুরু করেন, অথবা আপনি মনে করেন যে আর্মসের বিজনেস শুরু করলেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে? এই নামটা চেঞ্জ করতে হবে। এটাই বলা হচ্ছে। সেটা অবশ্যই 6 মাসের মধ্যে করতে হবে। আপনি কাজ শুরু করার পর 6 মাস পর্যন্ত আপনি সময় পাবেন। জি স্যার। দেন বলেন লাইবিলিটি ক্লজ। গুলো পারবেন, ঠিক আছে। লাইবিলিটি ক্লজ এখানে লিমিটেড না আনলিমিটেড? হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে একজন মেম্বার স্যার লাইবিলিটি লিমিটেড হতে পারে বা আনলিমিটেড হতে পারে, আনলিমিটেডও হতে পারে, এই কথাটা উল্লেখ করতে হবে। দেন বলছে ক্যাপিটাল ক্লজ, আপনার ক্যাপিটাল কি হবে সেই কথাটা উল্লেখ করতে হবে। অথরাইজ ক্যাপিটাল কত, পেইড আপ ক্যাপিটাল কত, প্রতিটা শেয়ারে কত করে পড়বে, রেজিস্ট্রেশন ক্লজ এটা আমাদের রেজিস্ট্রেটটা হবে কিনা, হ্যাঁ, এখানে সাবস্ক্রাইবার যারা তাদের ফর্ম এখানে মেনটেন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন বলতে এখানে লিস্টেড কোম্পানি, লিস্টেড হবে কি হবে না সেই কথাগুলো এখানে। স্যার সাবস্ক্রাইবার বলতে কি বোঝানো হচ্ছে স্যার? সাবস্ক্রাইবার বলতে আপনি বাইরে এটাকে প্রকাশ করবেন কিনা, বাইরে আপনি সেল করবেন কিনা, আসলে এটা কি এখানে বলা হয়। বাইরের লোকদের কাছে আপনি সেল করবেন কিনা ভবিষ্যতে, এই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে। বাইরের লোক বলতে স্যার কিরকম, মানে এটা কি মানে শেয়ারের হিসেবে, মানে বাইরে দেশের লিমিটেড কোম্পানি আপনি লোক বাইরে মানে লোক আরো বাড়াবেন কিনা, আপনার মালিকানা আরো বাড়াবেন কিনা, সরাবেন কিনা, বাইরে বলতে এখন মালিকানা আর কি, বাইরে তার দিচ্ছেন কিনা, মানে স্যার এটা ক্যাপিটালটা আরো বাড়াবে কিনা সেটা না? হ্যাঁ, ক্যাপিটাল বলতে ক্যাপিটাল বাড়াইতে পারে। ক্যাপিটাল তো অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত করবে। ক্যাপিটাল বলতে অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত আমরা যেতে পারবো, ঠিক আছে। সেই শেয়ারগুলা মানে অপ্রুভ করবে কিনা, মানে ছেড়ে দিবে কিনা, আইপিও তে যাবে কিনা, লিমিটেড কোম্পানি করবে কিনা, দিস ইজ কল্ড রেজিস্ট্রেশন ক্লজ। এটা মূলত বোঝায় যে শেয়ার বাজারে শেয়ার ছাড়বে কিনা, এটা। হ্যাঁ, এগুলো আরো আমরা ডিটেইলস পরে করব। দেন আমরা বলছি, একদিন বলেন তাহলে আমাদের রিকুইজিশন, প্রি রিকুইজিশন অফ কোম্পানি ফরমেশন কি কি? অনার 7x ভাই আপনার ইয়েটা একটু মিউট করেন, আপনার ওয়াজের ইয়েটার জন্য সবার সমস্যা হচ্ছে। আমি বারবার মিউট করার পরে আপনারা কেন আনমিউট করে ফেলেন? উনি কি বুঝতেছেন না যে ওনার যে সমস্যা হচ্ছে, উনি কি আনমিউট করার দরকারটা কি? হ্যাঁ, তাহলে প্রি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন, যিনি কথা বলেন উনি শুধুমাত্র আনমিউট করেন আর অন্যরা মিউট করে রাখেন। স্যার প্রি রিকুইজিশনের ক্ষেত্রে আমাদেরকে কোম্পানির নামটা উল্লেখ করতে হবে, যে এটা কোম্পানি প্রাইভেট লিমিটেড নাকি পাবলিক লিমিটেড, এগুলো উল্লেখ করতে হবে। প্লাস ডিরেক্টরস, কারা কারা ডিরেক্টরস, এগুলো উল্লেখ করতে হবে। এরপরে শেয়ার হোল্ডার্সদের নাম, তারপর অথরাইজড ক্যাপিটাল, কতটুকু অথরাইজড ক্যাপিটাল, নাম না, ডিটেইলস দিতে হবে, শেয়ার হোল্ডারদের এনআইডি সহ। জি এনআইডি সহ সব ডকুমেন্ট আর কি। প্লাস অথরাইজড ক্যাপিটালের পরিমাণ, প্লাস পেইড আপ ক্যাপিটাল অবশ্যই অথরাইজড ক্যাপিটালের সমান অথবা এর কম হতে হবে। এরপর রেজিস্টার্ড অ্যাড্রেস, মানে যে জায়গাটাতে রেজিস্টার্ড করা আছে সেই জায়গাটার অ্যাড্রেসটা দিতে হবে। আর তারপর এমওএ মানে মেমোরেন্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই ছিল প্রি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন। কোম্পানি ফরমেশনের পূর্বে এই কাজগুলো করতে হয়। আরেকজন বলেন তো প্রি রিকুইজিশন গুলা। স্যার বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ, prerequisition for company formation, company name,
director, shareholder, authorized capital, paid up capital, registered address, memorandum, and article of association. থ্যাংক ইউ। এই কাজগুলো কি করতে হবে? আগে আমার কোম্পানি ফরমেশনের পূর্বে এই কাজগুলো করতে হবে। তৈরি করতে হবে। দেন এখানে এক্সেপশন প্রভিশন আছে, সেটা হচ্ছে কি আমাদের ফরেন রেজিস্ট্রেশনের জন্য, ফরেনার রেজিস্ট্রেশনের জন্য আমরা কি করব? নিয়মটা কি? ফরেনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি হবে? স্যার, ফরেনার রেজিস্ট্রেশনের জন্য ফার্স্টে আমাদেরকে একদম নেম ক্লিয়ারেন্সটা করতে হবে, এরপর একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। Then register of companies and bring in the initial paid up capital. This is mandatory for company incorporation in Bangladesh. থ্যাংক ইউ। আরেকজন বলেন, ফরেনার রেজিস্ট্রেশনের জন্য কি ফরম্যালিটিস গুলো কি কি? স্যার, ফরেনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফরেনারকে বাংলাদেশি মানে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার নাম দিয়ে, যেটা ওই কোম্পানি আগে প্রথমে নেম ক্লিয়ারেন্স লাগবে। জি অবশ্যই নেম ক্লিয়ারেন্স লাগবে। তারপর নেওয়ার পরে তার সে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে, এখানে তার যে ক্যাপিটাল গুলা নিয়ে আসবে ওই অ্যাকাউন্টে। জি স্যার। ঠিক আছে, তারপর পরবর্তীতে বলেন। All company incorporation formalities can be handled without you having to visit Bangladesh. এটা বাংলাদেশে ভিজিট করা ছাড়াও এটা কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে। The only exception may be opening a bank account depending upon the bank you choose. ঠিক আছে, অনেক ব্যাংক আছে আপনার ফিজিক্যালি আইসা আপনার ওপেন করতে হয়, আবার অনেক ব্যাংক ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। ঠিক আছে, ব্যাংকের উপর ডিপেন্ড করবে সে কি আসলে আইসা করতে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, নেক্সট। All the directors and shareholder can be foreigners. ডিরেক্টর এবং শেয়ারহোল্ডার ফরেনার হতে পারে, একবার বাধ্যতামূলক নয় যেগুলো বাংলাদেশী হইতে হবে, আর সবাই ফরেনারই হইতে পারে। থ্যাংক ইউ। আপনি আরেকজন বলো। হ্যাঁ, আরেকজন বলেন। তারপর একটা হ্যাঁ বলেন। ফরেনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাকি পয়েন্টগুলো বলেন। কে যেন বলতেছিলেন, বলেন। Sir, there is no requirement for you to obtain any special Bangladeshi visa if you merely want to incorporate a private limited company but have no plans to relocate to Bangladesh. মানে হচ্ছে আপনি যদি কেউ বিদেশির আমাদের দেশে অ্যাকাউন্ট করতে চায় বা কোম্পানি ওপেন করতে চায়, তাহলে তাকে বাংলাদেশে থাকা লাগবে না, সে বিদেশে থেকেও কাজটা করতে পারবে। আর অনেক সময় হতে পারে সে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বাংলাদেশে আসতে হতে পারে। ওকে, বিদেশে থেকে ব্যবসা পরিচালনা করতে পারে, কিন্তু সে মাঝে মাঝে কি করতে পারে, ব্যবসা পরিচালনা করার সময় সে মাঝে মাঝে বিজনেস ভিসা নিয়ে সে কি করতে পারে, বাংলাদেশে ভিজিট করতে পারে। সেক্ষেত্রে তার ফি সে আসতে পারে, যেতে পারে, সমস্যা নেই, শর্ট টার্ম বেসিসে। ঠিক আছে, কিন্তু কেউ যদি, তারপর পয়েন্টটা বলছে, কেউ যদি বাংলাদেশ থেকে যদি অপারেট করতে চায় তাহলে তার কি লাগবে? ওয়ার্ক পারমিট লাগবে। ওয়ার্ক পারমিট লাগবে। এটা কিন্তু আবার ওয়ার্ক পারমিট নেওয়ার আবার একটা ঝামেলা আছে। তার মানে যারা বিদেশ থেকে করবে তাদের আর ওয়ার্ক পারমিট লাগতেছে না, এটা আর একটু সহজ করে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে ধরেন কেউ একজন বিদেশে থেকে কাজটা করছে, এখন সে কোনো একটা কাজের জন্য দরকার বা প্রয়োজনে সে বাংলাদেশে ভিজিট করতে আসলো, তার কোনো ওয়ার্ক পারমিট নাই, সে কি ভিজিট করে যেতে পারবে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি সে অবশ্যই পারবে। আচ্ছা, এখানে থেকে কাজ করার জন্য আসে নাই, সে বলতে আপনার যে ভিজিট ভিসা যতদিন আছে, আপনি যেমন মনে করেন যে আপনি যে কোনো দেশে যেতে পারেন, আপনি ঘোরার জন্য ভিসা নিলেন, ঠিক আছে, সেখানে আপনি ঘুরে আসতেই পারেন, অসুবিধা কি? ওকে স্যার। দেন কি বলা আছে এখানে আমরা বলছিলাম, তারপর রিকোয়ার্ড ডকুমেন্ট, কি ডকুমেন্টস লাগে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য? ডকুমেন্ট একটু আগে বলছি কি রেখেছি, এই কাজগুলো করতে হয়, এই কাজগুলো করতে গিয়ে কি ডকুমেন্ট সাবমিট করতে হয়? স্যার, সাবস্ক্রাইবার পেজটা কি? যে সাবস্ক্রাইবার পেজ কারা কারা এখানে আপনার এই শেয়ার নিচ্ছে, কারা কারা নিচ্ছে তাদের লিস্ট আছে। বলেন, একজন বলেন। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম। কোম্পানি নেম, মেমোরেন্ডাম অফ। লাগাই আছে মামা? হ্যাঁ আছে, ভালো আছে। আমি কাজ করতেছি মামা, একটু পরে ফোন দিই, একটু জরুরি আছে।
হ্যাঁ বলেন, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। কোম্পানি নেম, মেমোরেন্ডাম অফ আবার ঢুকেন, আমি একটু মিট করতেছি আপনার। হ্যাঁ বলেন স্যার। ওয়াজ কে করেন আপনার? এটা বুঝলাম না, কার এটা? কেমনে? আমি স্যার ইমতিয়াজ স্যার, ইমতিয়াজ। হ্যাঁ তুমি ওয়াজের আগে রয়েছে কেন? ওয়াজের এটা বন্ধ রাখেন, আপনি বলতে হবে না, যিনি ওয়াজের এখানে বলতে হবে না। একজনের জন্য সবার ডিস্টার্ব হচ্ছে। অফ করছি। হ্যাঁ অন্য একজন বলেন। হ্যাঁ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। বলেন। বলেন কেউ একজন বলেন, অসুবিধা নাই, যিনি আগে বলতে পারেন বলেন, অসুবিধা নেই। Company name, memorandum of association, and article of association, shareholders particular including national ID, director particulars including TIN, এই তিনটা দিতে হবে। register address, sign form স্যার এটা মনে হয় 9 না হয় 10 হবে, and subscriber page for foreigners, মানে কোম্পানি পাসপোর্ট স্যার 9 আছে। ও আচ্ছা সরি স্যার, 9 আছে। আচ্ছা পাসপোর্ট অফ shareholder and director যদি ফরেনার থাকে কেউ। স্যার 9 আর 10 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ফর্ম 9 ফর্ম মানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন আর কি। আসলে 9 ফর্ম 9 মানে হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যে রেজিস্ট্রেশনের জন্য কি কোম্পানি করবেন সেই কোম্পানি অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে বলছে ফর্ম 9। ঠিক আছে, এক একটা ফর্ম মানে ফর্মের একটা নাম্বার দেওয়া আছে। আপনি অ্যাপ্লিকেশনের জন্য একটা ফর্মের নাম্বার, অন্য প্রায় আপনার শেয়ার হোল্ডারদের পার্টিকুলার যখন দিবেন, ওইখানে যে সাবস্ক্রাইবার যারা তাদের আলাদা পেজ আছে, ওই পেজের নাম লিস্টগুলো দিবেন। এইগুলা এটা একটা ফর্মের নাম বলা আছে। যে ফর্ম 9 বলা আছে যে আপনার কোম্পানির নামগুলো দিতে হবে, যেমন কোম্পানির নাম, কোম্পানি নিবন্ধিত কার্যালয়, এই যে একটু আগে বললাম যে এগুলা, এই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ সাবস্ক্রাইবার পেজ মানে এই সাবস্ক্রাইবার বলতে কাদের বোঝাচ্ছে? এখানকার বর্তমানে যারা শেয়ার হোল্ডার আছে, যারা এখানে তুমি আমার কি ছন্দ ঠিক আছে স্যার, বুঝতে পারিনি কথাটা। সাবস্ক্রাইবার পেজ বলতে এখানে কারা কারা আপনার শেয়ারগুলো নিচ্ছে তাদেরকে বোঝানো। মানে সাবস্ক্রাইবার বলতে কাদের কি বোঝাচ্ছে স্যার? সাবস্ক্রাইবার বলতে যারা পেমেন্ট করতেছে, টাকাটা কারা কারা দিচ্ছে, কারা কারা এই শেয়ার এই কোম্পানি ফর্মেশন করতে যারা শেয়ার হোল্ডার, তারা তাদের যে কারা কারা এখানে পেজ করছে তাদের লিস্ট আবার এখানে দেওয়া হয়। সেক্ষেত্রে কি স্যার যারা মানে কোম্পানিটা শুরু করার প্রথমে যারা পেড করছে তারা তাদের নাম তাদের। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নেক্সট একজন বলেন তাহলে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো কি কি হচ্ছে। তাহলে আমরা কি পাইলাম? কোম্পানি নেম, মেম্বার অফ রেজিস্ট্রেশন, আর্টিকেলস অফ রেজিস্ট্রেশন, শেয়ারহোল্ডার্স পার্টিকুলার্স ইনক্লুডিং ন্যাশনাল আইডি, ডিরেক্টরস পার্টিকুলার্স ইনক্লুডিং টিন, রেজিস্টার অ্যাড্রেস, সাইন ফ্রম 9 এন্ড সাবস্ক্রাইবার পেজ। আর ফরেনার যদি কোনো শেয়ারহোল্ডার থাকে অথবা ডিরেক্টর থাকে তাকে পাসপোর্টের কপি। দোজ আর দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। স্যার সাইন ফ্রম 9টা কি ওই এটা কোন ইয়াতে আসছে স্যার? মানে এটা কোন সাইন ফ্রম 9 যেটা এন্ড সাবস্ক্রাইবার পেজ, এগুলো তো আপনি ওই ফর্মে যাইতে হবে। সাবস্ক্রাইব ফর্ম তখন আপনি অ্যানেক্সার দেখবেন, তখন আমি জানবো। তো এখন দেখে তো লাভ নেই। সাইন ফর্ম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন স্যার, অ্যাপ্লিকেশন কোম্পানি অ্যাপ্লিকেশন করা। ঠিক আছে জি স্যার। ঠিক আছে, নেক্সট আমরা বলছি যে রেজিস্ট্রেশন প্রসিডিউর গুলো কিভাবে হবে। হ্যাঁ স্যার, নেম ক্লিয়ারেন্স এখানে ওই আগের মতোই নেম ক্লিয়ারেন্স লাগবে। কোম্পানিটা প্রাইভেট লিমিটেড নাকি পাবলিক লিমিটেড আর সবারই ইনফরমেশন গুলো লাগবে। প্লাস দ্বিতীয়, এটা শুধু ফরেনারদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ফরেনারদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, কিন্তু আপনার লোকাল যারা তাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। জি স্যার। আর তৃতীয়টা হলো কোম্পানি রেজিস্ট্রেশন। থ্যাংক ইউ। তাহলে এর রেজিস্ট্রেশন প্রসিডিউর। তারপর আমরা যখন প্রসিডিউর কমপ্লিট করলাম, দেন আমরা চলে যাব হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিজ। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর আপনার কাজ কি কি কাজ করতে হবে
এখানে বলা আছে যে আরজেএসসি কিছু ডকুমেন্ট ইস্যু করবে, আপনার কিছু তার ডকুমেন্ট ইস্যু করতে হবে, কোম্পানি কিছু ডকুমেন্ট ইস্যু করতে হবে। আরজেএসসি কি ডকুমেন্ট ইস্যু করবে? RGC is a certificate of incorporation, তারপরে ফর্ম 12, সার্টিফিকেট, কপি অফ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং এন্ড আর্টিকেল, এই তিনটা স্যার ডকুমেন্ট ইস্যু করতে হবে আরজিসি তে। আরজেএসসি আপনাকে দিবে, ঠিক আছে? তাহলে ইনকর্পোরেশনের এখানে এই সার্টিফিকেটটা দেখবেন যে কোনো অর্গানাইজেশন ক্ষেত্রে এরকম কোম্পানি রেজিস্ট্রেশন এরকম আপনার বাধাই করে রেখে দেয়, কোম্পানি এরকম করে বাধাই করে উপরে টাঙায় রাখে দিকে অনেক ক্ষেত্রে, কারণ এই কোম্পানি। হ্যাঁ বলেন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে দেখলে কিভাবে বুঝবো যে এটা সার্টিফাইড কিনা? ওই সার্টিফিকেট উল্লেখ ওই সাইন করে দিবে ওই আপনার যে অথরাইজড অফিসার, আরজেএসসির অফিসার সাইন করবে, সাইন করে দিবে এগুলো সার্টিফিকেট। তাদের কি সাইন সিল দুইটাই থাকে? হ্যাঁ তাদের সার্টিফিকেট কপি সব পেজে তার সাইন সিল থাকবে না, আপনি মনে সবগুলো ইনিশিয়াল করে লাস্টের পেজে সাইন সিল দিয়ে দিল, দিস ইজ কল্ড দ্য সার্টিফিকেট কপি। আচ্ছা, আর প্রথম যেটা প্রপোজ করে সেটা তো হচ্ছে কোম্পানি প্রপোজ করে, ওই কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেল রেজিস্ট্রেশনগুলো সাবমিট করে, সেই সাবমিটের একটা কপি তারা দিয়ে দেয়, এটাকে বলে সার্টিফিকেট কপি। এটা কোম্পানি যে আরজেএসসি তে কি বিষয়টা? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক আছে? ফর্ম 12 এ আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি। হ্যাঁ 12 ফর্ম 12 এ কি থাকবে? ডিরেক্টরদের লিস্ট থাকবে, এটাও আরজেএসসি থেকে তারা প্রোভাইড করবে। আপনি যখন লিস্ট দিচ্ছেন ডিরেক্টর, ওটাকে ফর্ম 12 এ ওরা প্রোভাইড করুক বা না করে আপনি সাইন, আপনি সব লিখে দিলে ওরা সাইন করে দিবে, এটাই তাদের প্রোভাইড করা, ঠিক আছে? তারপর সার্টিফিকেট ইনকর্পোরেশন দিল, এই তিনটা জিনিস তারা প্রোভাইড করবে। তারপর আপনি কোম্পানি কি প্রোভাইড করবে দেখেন, তাহলে কোম্পানিগুলো বলেন কি কি করে দিবে? শেয়ার সার্টিফিকেট ইস্যু করবে সকল শেয়ার কোম্পানি শেয়ারহোল্ডার। করলেন, আপনি যে শেয়ার হোল্ডার তাদেরকে একটা করে শেয়ার সার্টিফিকেট দিতে হয়, কার কত শেয়ার আছে, এত শেয়ার আপনার আছে, এই বলে কি আপনি শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হয়। তারপর রেজিস্টার ফর শেয়ারহোল্ডার, শেয়ার ডিরেক্টরস, রেজিস্টার হবে শেয়ারহোল্ডার এবং শেয়ার রেজিস্টার মেইনটেইন করতে হয়, রেজিস্টার। জি স্যার। কোম্পানি সিল ফর কোম্পানি, হ্যাঁ, এন্ড রাবার স্ট্যাম্প ফর দা কোম্পানি, ঠিক আছে? এইগুলা আপনার পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। স্যার রাবার স্ট্যাম্প আর কোম্পানি সিলের মধ্যে পার্থক্য কি স্যার? কোম্পানি সিল বলতে সিল তো আপনার সিলে যে কোনো সিল হতে পারে, কিন্তু রাবার স্ট্যাম্প মানে আপনার ওখান থেকে বা ডাইরেক্টলি মানে ওই তার কোম্পানির নাম দিয়ে যখন আপনার স্ট্যাম্প বানানো থাকে, স্ট্যাম্প সিল করা হয়, তখন একটা বলা হচ্ছে রাবার স্ট্যাম্প। আর কোম্পানি সিল যে কোনো কিছু আপনার একটা সাইন ইউজ করতে পারে, এইরকম একটা সিগনেচার ইউজ করতে পারে, কোম্পানি একটা লোগো থাকে, কোম্পানি সিল অনেক ক্ষেত্রে এটা লোগোকে বোঝানো হয় কোম্পানি সিলটা, ঠিক আছে? আপনার কোম্পানি বিভিন্ন কোম্পানি দেখবেন যেটা এক এক রকম এক একটা দেখেই তার বোঝা যায় যেটা এই কোম্পানি। তারপর লাস্ট হচ্ছে তার রাবার স্ট্যাম্প লাগে, সামনে আরো আছে কোম্পানির আরো কিছু লাগে, কোম্পানির বর্তমানে নিয়ম অনুযায়ী রাবার স্ট্যাম্পের মাধ্যমে ই করে। হ্যাঁ রাবার স্ট্যাম্পে স্যার একটা সাধারণ প্রশ্ন প্র্যাকটিক্যালি আর কি স্যার, যারা আইপিও কিনে স্যার তারাও কি একটা অর্গানাইজেশনের শেয়ার হোল্ডার স্যার? কথা বলতে থাকি আর আমরা আরেকটা জায়গাতে চলে যাই, আরেকটা স্লাইডে। হ্যাঁ স্যার, আমি যদি কোনো প্রতিষ্ঠানের আইপিও কিনি তো আমি কি সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হইলাম স্যার, প্রাইমারি শেয়ার হোল্ডার? হ্যাঁ আপনি তো অবশ্যই হলেন। তো সেই ক্ষেত্রে কি আমাকেও এই শেয়ার হোল্ডার সার্টিফিকেটটা কি আমিও পাবো এরকম? সবাই পাবে শেয়ার হোল্ডার সার্টিফিকেট তো পাবেনই, কিন্তু বর্তমানে যারা আপনার আইপিওর মাধ্যমে এখন যারা করে, এখন তো আপনার ম্যানুয়ালি নাই, ঠিক আছে? এখন কি হয়ে গেছে, ডিজিটালাইজ হয়ে গেছে, অনলাইন স্যার। হ্যাঁ এই জন্য আপনাকে আলাদা সার্টিফিকেট ইস্যু করতে হয় না। তারপরে দেখবেন যে আপনার আইপিও যখন আপনি শেয়ার পান, শেয়ারের একটা সার্টিফিকেট আপনাকে ইস্যু করে, করে, ঠিক আছে? আপনার নামে একটা সেন্ড করে, হ্যাঁ, অথবা সেন্ড না করলে আপনার অটোমেটিক্যালি আপনার নামে ওই শেয়ার ওখানে যোগ হয়ে যাচ্ছে, ওইটাই আপনার সার্টিফিকেট হিসেবে ক্রিয়েট করতেছে, ঠিক আছে? সিডিবিএল হওয়ার পরে তখন আর এই জিনিসগুলা অথবা আপনার মেনলি না। আগে তো আপনার সরাসরি এরকম সার্টিফিকেট বিক্রি হতো, শেয়ার মার্কেট যখন প্রথম আগে শেয়ারের কাগজের শেয়ার বিক্রি হতো এরকম শেয়ার গুলা, ঠিক আছে? এখন তো ওইটা ডিমিউচুয়ালাইজেশন হয়ে গেছে। এরপর বলেন, তাহলে আমরা মোটামুটি ওগুলা শেষ করলাম। দেয়ার কম্পারিজন অফ মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমরা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি?
তখন আমরা যা বলতেছিলাম মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এইগুলা লাগে এগুলা লাগে এগুলা লাগে, তাহলে এটা বলতে আমরা কি বুঝছিলাম? ডেফিনিশন প্রথম পড়ছি, যে কোনো কিছু কম্পারিজন আসলে প্রথমে ডেফিনিশন দিবেন। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি, আর্টিকেল অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার কোম্পানি অর্গানাইজেশনে আপনার কোম্পানি ফরমেশনের জন্য, হ্যাঁ, কোম্পানি ফরমেশনের জন্য ইনকর্পোরেটের জন্য আপনার লিগ্যাল একটা ডকুমেন্ট। আর আর্টিকেলস অ্যাসোসিয়েশন হচ্ছে কি, কোম্পানি ইনকর্পোরেশন সময় এটার সাথে অ্যাড করা হয়, কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে কি করতে হয়, কোম্পানির পরিচালনায় কিভাবে পরিচালিত হবে সেই ডিটেলসগুলা, বিধিগুলা এখানে উল্লেখ করা হয়। দিস ইজ কল্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হচ্ছে ওই যে ক্লজগুলা, এই ক্লজগুলা ইনক্লুড করতে হয়। ক্লিয়ার? দেন বলছে ইনফরমেশন, ডেফিনিশন দেওয়ার পরে দেখবেন ইনফরমেশন কন্টেন্ট, এখানে কি কি ইনফরমেশন দিবেন। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি ইনফরমেশনগুলো থাকে, এই যে ক্লজগুলোতে এই ক্লজগুলো থাকে। আর্টিকেল অ্যাসোসিয়েশনে কি ক্লজগুলো থাকে? স্ট্যাটাস, রিস্ট্রিকটিভ ইফেক্ট, মেজর কন্টেন্ট, ওই কন্টেন্টগুলো সব মেজর কন্টেন্ট কয়টা? 6টা। এখানে কয়টা? নাই। কম্পালসারি ফাইলিং এট দ্য টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এটা কম্পালসারি। আর্টিকেল অ্যাসোসিয়েশন যদি নাও দেন তাহলে কোম্পানি রেজিস্ট্রেশন হয়, সমস্যা নাই, কিন্তু মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন মাস্ট রিকোয়ার্ড। অল্টারেশন, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন আর্টিকেলস অ্যাসোসিয়েশনের তুলনায় অল্টারেশন অনেক কঠিন, কিন্তু আর্টিকেলস অ্যাসোসিয়েশন আপনি ইজিলি কি করতে পারবেন, অল্টার করা যায় যদি এটা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে ভায়োলেট না করে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে ভায়োলেট না করে আর্টিকেলস অ্যাসোসিয়েশন আপনি করতে পারবেন। হ্যাঁ, তারপরে এক্স ডান বিয়ন্ড দা স্কোপ, এইগুলো হচ্ছে ডেফিনেশন, এগুলো পয়েন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার শীটে মনে হয় আছে কিনা আমি জানি না, আমার একটা ওয়ার্ডের ফাইল আছে, ওখানে মনে হয় এই ডেফিনেশনগুলোর সাথে সাথে আপনার পার্থক্য করে দেওয়া আছে। শীটে পাচ্ছি না স্যার। স্যার রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা কি? মানে আপনার কোনটার পরে কোনটা হয় আর কি, আগে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন তারপর আর্টিকেলস অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের যদি এবং আর্টিকেলস অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কোনো যদি ভায়োলেশন হয় তাহলে কোনটাকে প্রাধান্য দেওয়া হবে, তাহলে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? তারপর আমরা পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিতে আমরা বললাম আগে। তারপর বলছি আমরা এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, আমরা নেক্সট 2টা ক্লাস করব হচ্ছে আমরা শুধু একটের উপর, হ্যাঁ, ওখানে আমরা এগুলা চেষ্টা আলোচনা করব। অ্যানুয়াল জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং এর প্রভিশন কি বলছে আপনারা এগুলা দেখে নিয়েন। আপনারা এগুলা সময় আমি কিন্তু খুব পাবো না, তারপর আমি একটু আলোচনা করে যাচ্ছি। Annual general meeting. Every company shall in each year of the Georgian calendar hold in addition to any other meetings a general meeting as its annual general meeting and shall specify the meeting as such in the notice calling it, and not more than 15 months shall elapse between the date of one annual general meeting of a company and other than that. এখানে বলা আছে কি আপনার প্রতি যে ক্যালেন্ডার ইয়ার, হ্যাঁ, আপনার তো ক্যালেন্ডার ইয়ারে একটা করে কি করতে হবে, মিটিং করতে হবে, একটা করে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে, এবং এই মিটিংগুলা একটা নোটিশ দিতে হবে। এখানে একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর পার্থক্য 15 মাসের বেশি হওয়া যাবে না। এক বছর প্রতি বছর তো করতেই হবে, একটা মিটিং এর থেকে আরেকটা মিটিং এর পার্থক্য 15 মাসের বেশি হবে না। প্রোভাইডেড দ্যাট এ কোম্পানি মে হোল্ড ইটস ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং উইথ, যদি কোনো নতুন কোম্পানি হয়ে থাকে তাহলে আপনার 18 মাসের বেশি যেন না হয়, শুরু থেকে 18 মাসের ভিতরে আপনার মিটিংটা করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনার কি হবে সেগুলা পরবর্তীতে শাস্তির কথা বলা আছে। তাহলে এই কথাগুলো আপনারা অ্যানুয়াল জেনারেল মিটিং এর প্রভিশনটা দেখে নিন। প্রতিটা কোম্পানি প্রতি বছরে একটা করে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর আপনার সময় যে গ্যাপ সেটা 15 মাসে বেশি হওয়া যাবে না। কিন্তু কোনো অর্গানাইজেশনের যখন নতুন যখন হবে তখন অর্গানাইজেশন শুরু থেকে প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিং এর সময়টা 18 মাসে বেশি হওয়া যাবে না। ঠিক আছে? তারপর বলা আছে যে
a company defaults in complying with the provisions of subsection 1, the court may, on the application of any member of the company, or call or direct the calling of a general meeting of the company and give such ancillary and consequential direction as the court thinks expedient in relation to the calling, holding, or and conducting of the meeting. যদি কেউ করতে ব্যর্থ হয় তাহলে কোর্ট আপনাকে আদেশ দিবে কি করতে। পেনাল্টি কি হবে? পেনাল্টি ফর ডিফল্ট ইন কমপ্লাইং উইথ দ্য সেকশন 81, যেটাকে আমরা যে সেকশনে পড়ছি এটা সেকশন 81। তাহলে সেকশন 81 করতে যদি কেউ ব্যর্থ হয় তাহলে কি হবে? Section 81 or in complying with the direction of the court. Section 81 এর section 1, 81 এর section 1 subsection 1 অথবা যে subsection 2, প্রত্যেক subsection 2 কি হবে? কোর্ট যদি ডিরেকশন দেয় সেই অনুযায়ী করতে হবে। যদি করতে ব্যর্থ হয় তাহলে the company and every officer of the company who is in default shall be punishable with the fine which may extend to 10,000 taka, and in case of a continuing default with a further fine, and which may extend to 250 taka for every day after the first day during which such default continues. কেউ যদি কোনো কোম্পানি অথবা তার কোম্পানি অফিসাররা যদি একটা নেগলিজেন্সি থাকে তাহলে 10,000 টাকা করে ফাইন করা হবে, এবং সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে কি হবে? এই যেদিন থেকে ডিফল্ট হচ্ছে সেদিন থেকে 250 টাকা করে প্রতিদিনের জন্য, হ্যাঁ, ডিফল্টের থেকে কন্টিনিউ করতে থাকলে তাহলে সেখানে এটা তার উপর ফাইন করা হবে। দেন বলা আছে আপনার এখানে আসবে একটা আছে এক্সট্রা অর্ডিনারি অর স্পেশাল রেজুলেশন। রেজুলেশন এখানে আপনার বলছি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন, ঠিক আছে? জেনারেল রেজুলেশন, জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং এর যে রেজুলেশন তার অ্যানুয়াল জেনারেল রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন কাকে বলা হয়? আমরা বিভিন্ন সময় এখানে নিচে পড়বো, এই জন্য আগে এই টার্মসটা জানা দরকার। A resolution shall be an extraordinary resolution when it has been passed by the majority of not less than 3/4 of such members entitled to vote as are present in the person or by proxy at a general meeting, of which notice specifying in that intention to propose the resolution as an extraordinary resolution as given duly give. যদি কোনো কোম্পানির যদি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে অথবা স্পেশাল কোনো মিটিংয়ে যদি ইয়ারলি মিটিং করা, এক্সট্রাঅর্ডিনারি কোনো মিটিং করে, আর সেখানে যদি 4/3 বেশি, 4/3 অথবা তার চেয়ে বেশি মেজরিটি হতে হবে, মেজরিটি হয় এবং সেখানে ভোট দেয়, প্রেজেন্ট থাকে, অথবা প্রক্সির মাধ্যমে যদি ভোট দিয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে জেনারেল রেজুলেশন। আর এই অ্যানুয়াল জেনারেল মিটিংটা যদি 3/4 অংশ যদি আপনার ভোট দেয়, প্রেজেন্ট থাকে, অথবা প্রক্সির মাধ্যমে উপস্থিত থাকে, আর সেই রেজুলেশনকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। দেন বলা হচ্ছে স্পেশাল রেজুলেশন। A resolution shall be a special resolution when it has been passed by such a majority as is required for the passing an extraordinary resolution, and at a general meeting of which not less than 21 days notice specifying the intention to propose the resolution as a special resolution has been duly given. তাহলে দুইটা, একটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন। এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন কি? 3/4 ভোট দিতে হবে, তাহলে তাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। আর এই এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশনটাই অর্থাৎ 3/4 বেশি অথবা 3/4 যদি ভোট দেয়, এবং এটা নোটিশটা, এই যে মিটিং এর নোটিশটা যদি 21 দিন পূর্বে দেয় তখন তাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। নোটিশটা যদি 21 দিন অথবা 21 দিনের আগে যদি দেওয়া নোটিশ দিয়ে থাকে এবং এই মিটিং এর যদি 3/4 অংশ প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। আপনারা কি বুঝছেন? এখন তো এই জিনিসটা জানা দরকার আছে। অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে কি বুঝি আমরা?
এবং এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন বলতে কি বুঝি? স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার এক্সট্রা অর্ডিনারি ক্রিয়াটা হয়, এটা স্যার কেন হয় রেজুলেশনটা? এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন কেন করা হয়? কোনো স্পেশাল কোনো পারপাস ডিসিশন নিতে হলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে নিতে হয়, সেটা আমরা পরে বলবো। এই যে আমরা বললাম মেমোরেন্ডাম বিশ্লেষণ আর্টিকেল চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে গেলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন লাগে। আবার যদি আপনার যেমন হচ্ছে ক্যাপিটাল যদি কমান, রিডাকশন অফ ক্যাপিটাল আমরা বলছি গত ক্লাসে পড়াইছি, সেখানে স্পেশাল রেজুলেশন করতে হয়। যদি স্পেশাল রেজুলেশন হয় তাহলে আপনি কোর্টের মাধ্যমে, কোর্টের পারমিশন নিয়ে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আপনার ক্যাপিটাল রিডাকশন করতে পারেন। ঠিক আছে? তাহলে অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে কি বুঝি আমরা? বলেন। স্যার অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে স্যার যেটা স্যার মানে প্রতিষ্ঠার স্যার মানে প্রতিষ্ঠার দিন থেকে 15 মাসের ভিতরে হয় স্যার, এবং প্রতি বছর আমরা ওইটা করবেন। আমরা ইন জেনারেলি আমরা কি বুঝি? অ্যানুয়াল জেনারেল মিটিং মানে হচ্ছে আপনার বোর্ড অফ ডিরেক্টররা তো আপনাকে তাদেরকে নির্বাচিত করা হয়। বোর্ড অফ ডিরেক্টররা অর্গানাইজেশন চালায়, শেয়ার হোল্ডাররা কি করে না, ডে টু ডে অপারেশন বা সারা বছর খবর রাখে না। একটা দিন মাত্র স্পেসিফিক কি হবে মিটিং করে ডাকা হবে, সব শেয়ার হোল্ডারদের এখানে ডাকা হবে। দিস ইজ কল্ড অ্যানুয়াল জেনারেল মিটিং। ইয়ারলি অ্যাটলিস্ট ইয়ারলি একটা দিন মিটিং রাখতে হবে সব শেয়ার হোল্ডারদেরকে। এটাই বলা হচ্ছে কি অ্যানুয়াল জেনারেল মিটিং। আর এই প্রভিশনটা হচ্ছে আপনার 15 মাসের বেশি হওয়া যাবে না। এবছরও করলাম, সামনের বছর করলাম, কিন্তু এবছর জানুয়ারিতে করলাম, সামনে নেক্সট ইয়ারে গিয়ে আমি ডিসেম্বরে করলাম, এরকম করা যাবে না। দুইটা এজিএম এর পার্থক্য 15 মাসের বেশি হওয়া যাবে না। ক্লিয়ার? আরো কোনো কোশ্চেন আছে এজিএম এর ব্যাপারে? না স্যার। তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন বলতে কি বুঝি? রেজুলেশন কাকে বলে? রেজুলেশন এটা জানা দরকার, তারপরে আমি এগুলো বুঝবো। রেজুলেশন মানে কি? কোন মিটিং এর সিদ্ধান্তগুলা যেগুলো আমরা সিদ্ধান্ত আকারে প্রকাশিত হয়, সিদ্ধান্ত আকারে লিখিত হয়, অথবা সিদ্ধান্ত আকারে আমরা প্রকাশিত বলতে পারবো, তাকে বলা হবে কি রেজুলেশন। ঠিক আছে? এখান থেকে যদি কি কি করব সেটা যদি আমরা মেইন পয়েন্টটা যেটা যে টু দ্য পয়েন্ট ডিসিশন আকারে যেটা আসে সেটাই হচ্ছে রেজুলেশন। তাহলে রেজুলেশন এখানে বলা আছে ইন জেনারেল রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন। তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন কাকে বলে? যে রেজুলেশনটা অথবা যে ডিসিশনটা 3/4 মেম্বার ভোটের মাধ্যমে পাস হয় ওটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। রাইট। জেনারেল রেজুলেশন সরি স্পেশাল রেজুলেশন। জেনারেল রেজুলেশন তো তাই যদি এক্সট্রা 3/4 ভোটের মাধ্যমে না হয়ে থাকে, কম হয়, তখন আমরা জেনারেল রেজুলেশন বলতে পারবো। ঠিক আছে? যেটা মানে 51%। আর এটা যদি হ্যাঁ 21 দিনের পূর্বে নোটিশ দেওয়া হয়। হ্যাঁ, আপনার নোটিশটা 21 দিনের পূর্বে দিতে হবে। আপনার যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে সবাইকে যে আপনি ডাকবেন সেটা মাস্ট বি নোটিশ বিফোর 21 ডেজ। বিষয়টা কি এমন যে বিষয়টা হচ্ছে যে ডিসিশনটা ওই মিটিং এ পাস হবে এটা উল্লেখ করে একটা নোটিশ দিতে হবে। হ্যাঁ, ওই যেটা এমন যে ডিসিশনটা নোটিশ কি সেটা আমরাও দেখবো। নোটিশে তো আপনার এজেন্ডা থাকবে কি কি কাজ হবে সেদিন। ঠিক আছে? এটাকে বলে নোটিশ। নোটিশ দিতে হয়। আমরা নোটিশগুলো দেখতে হবে। আপনারা মিনিমাম যারা শেয়ার মার্কেটে আপনার লিস্টেড আছে, হ্যাঁ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লিস্টেড আছে, তাদের একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, যে কোনো একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন। ঠিক আছে? আমি সুযোগ পাইলে দেখাবো, কিন্তু আসলে সুযোগই পাবো না, কত দেখাবো। আপনারা যে কোনো একটা ব্যাংকে দেখতে পারেন, যে কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি দেখতে পারেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখতে পারেন, সেখানে আপনি দেখবেন সব দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে। নোটিশ, হ্যাঁ নোটিশের তারপরে দেওয়া থাকবে আপনার ওখানে ইয়ে দেওয়া থাকবে, গত মিটিং এর মেনুসটা অনেক সময় দেওয়া থাকে,
তারপর আপনার এই যে যত কোম্পানি আইনের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স আমরা যা পড়ছি, ওই গভর্নেন্সের এই ইস্যুগুলো সেখানে উল্লেখ করে দেয়। আপনারা অ্যাটলিস্ট একটা বই পড়ার চেষ্টা করেন, অ্যানুয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, অ্যানুয়াল রিপোর্ট, পুরো রিপোর্টটা পড়বেন, দেখবেন। ঠিক আছে, আরেকজন বলেন তো এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এবং স্পেশাল রেজুলেশনের মধ্যে পার্থক্যটা। স্যার কোন স্পেশাল বিষয়কে কেন্দ্র করে যদি 21 দিন পূর্বে নোটিশ দিয়ে কোন রেজুলেশন যদি 3/4 মেম্বার দ্বারা পাস হয় তাহলে সেটা স্পেশাল রেজুলেশন হবে। রাইট, এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন 3/4 মেম্বার দ্বারা পাস হতে হবে এবং 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। হ্যাঁ, 3/4 অর মোর দেন, আর কি মোর দেন 3/4 অর মোর, 3/4 অর মোর, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, অনেকে আবার কনফিউশন ধরে ফেলবে। হ্যাঁ, 3/4 অর মোর, সেটা সেই উপস্থিত হয়ে অর প্রক্সির মাধ্যমে। আপনারা ওখানে দেখলে, যদি আমি বলছি যেমন এনএল রিপোর্ট দেখলে সেখানে এটাও দেখতে পারবেন প্রক্সি ফর্ম কি। এই যে একটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স ফর্ম, প্রক্সি ফর্ম, যে একজন নিচে অ্যাটেন্ডেন্স হলে এই ফর্মটার মাধ্যমে সে ভোট দিবে। আর কেউ যদি না অ্যাটেন্ডেন্স হতে পারে, আমি আরেকজনকে আমি পাঠাইতে পারি আমার পক্ষ থেকে, আপনি ভোট দিয়ে নমিনি করে দিবে যে আমি আমার হয়ে আপনি ভোট দিবেন, এটা সেটা বলে প্রক্সি ফর্ম। এটা প্রক্সি ফর্ম, এটাও ওই এনএল রিপোর্টে দেওয়া আছে। এর জন্য কি কোম্পানিতে আগে থেকে আবেদন করা লাগে যে আমি প্রক্সি ভোট আমাকে দিয়ে হবে? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রক্সি ফর্মটা পাঠাইতে হয়। হ্যাঁ, প্রক্সি ফর্ম আপনার পৌঁছানোর সময় আছে। হ্যাঁ, আপনার যে মিটিং এর 3 দিন 4 দিন আগে পর্যন্ত ওই ইয়াতে নোটিশে উল্লেখ করে দেয় কতদিন পূর্বে আপনি প্রক্সি ফর্ম তার কাছে পাঠাতে হবে। সেই ফর্ম অনুযায়ী যার নাম পাঠাবেন তার সিগনেচার অথরাইজ করে দিবেন, সেই সিগনেচারটা সেখানে আপনার লিপিবদ্ধ করে দিবে। ঠিক আছে, সফটওয়্যারে সেটা লিপিবদ্ধ থাকবে, তার সিগনেচার আপনার ভোট হবে। স্যার এটা কি প্রাইভেট এবং পাবলিক উভয়ের ক্ষেত্রেই, উভয় কোম্পানির ক্ষেত্রেই? অ্যানুয়াল জেনারেল মিটিং তো যেখানে হয় আর কি, নরমালি তো লিস্টেড কোম্পানি যেগুলা পাবলিকলি লিস্টেড, যেগুলা কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি যারা, সেগুলোর জন্য। ঠিক আছে, যেগুলা শেয়ার বিক্রি করা হয়, ট্রেডেড করা হয়, শেয়ার ট্রেড করা হয়, সেগুলোর ক্ষেত্রে মেইনলি এটা এই জিনিসটা ফলো করা হয়। আর প্রাইভেট কোম্পানি তো আপনাদের মনে করেন 10 জন 20 জন লোক আছে, এটা নিজেদের ভিতরেই অনেকটাই চলে যায়, সেক্ষেত্রে সব নিয়ম কানুন তো ফলো করা হয় না। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির কথাটাই আমরা বলতেছি, যেটা জি স্যার, বুঝতে পারছি। প্রাইভেট কোম্পানি বলতে কিন্তু প্রাইভেট না, যেগুলো শেয়ার বিক্রি মার্কেটে বিক্রি আছে সেটাই পাবলিক কোম্পানি। এটা আমরা বলছি প্রাইভেট কোম্পানি কাকে বলে, পাবলিক কোম্পানি কাকে বলে, আমরা আগের ক্লাসে কিন্তু আমরা এগুলো বলছি। ঠিক আছে, যারা শেয়ার ট্রেডিং হয়, শেয়ার আইপিওতে আসছে, ইনিশিয়াল পাবলিক অফারিং এর ঠিক আছে, সাবস্ক্রাইব হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে আমরা শেয়ার মানে পাবলিক কোম্পানি। তাহলে আমরা সামনের দিকে আগাই। দেন আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে মিনুটস অফ প্রসিডিংস অফ জেনারেল মিটিং। জেনারেল মিটিং যেটা হইলো সেটা একটা মিনুটস তৈরি করতে হয়। ঠিক আছে, স্পেসিফিক আপনার শুধু জেনারেল মিটিং এর মিনুটস না, যে কোনো মিটিং এরই কি লাগে আপনার মিনুটস তৈরি করে, তবে জেনারেল মিটিং এর মিনুটস অবশ্যই লাগবে। Minutes of proceeding of general meeting and of its directors, every company shall cause minutes of all proceedings of the general meeting and meeting of its directors to be entered in the book keep for that purpose. এই মিনুটসটা আপনার এখানে একটা মিনুটস আলাদা বই মেনটেন করতে হয় কোম্পানি। As such minutes is purporting to be signed by the chairman of the meeting at which the proceedings were held or by the chairman of the next succeeding meeting shall be evidence for the proceedings. এবং চেয়ারম্যান সেখানে যে মিটিং এর যে হয়েছে সেটা চেয়ারম্যান সাইন করবে এবং এটা নেক্সট মিটিং এ এটা এভিডেন্সের যেটা ওখানে প্রকাশ করা হবে, সেখানে আবার তোলা হবে। আনটিল দ্য কন্ট্রাক্ট ইজ প্রোভাইডেড, এখানে যে কাজগুলো থাকে, অর্থাৎ মিটিং মিনুটস কি, আমরা মিটিং মিনুটস কি সেটা জানতে হবে, ডেফিনিশন জানতে হবে। তারপর হচ্ছে মিনুটস প্রসিডিং। মিটিং মিনুটস কি, মিটিং এর যে যে কার্যকলাপ ঘটছে সেইগুলা, যে যে প্রসিডিউর হচ্ছে, যেমন নোটিশে আমরা যেটাগুলো লিখছি, সেই নোটিশ থেকে যে যা যা আলোচনা হয়েছে সেগুলাকে আপনার যখন
সামারি করে যখন লিখিত হয় সেটাকে বলে মিনিটস। আর রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে মিনিটস এর আরো সংক্ষিপ্ত রূপ, যেটা মোর স্পেসিফিক অনলি ফর ডিসিশন, দিস ইজ কল্ড রেজুলেশন। আর মিনিটস হচ্ছে আপনার যে কার্য বিবরণী, আপনার এখানে যা যা হয়েছে সবগুলো এখানে লিপিবদ্ধ করা হয়, এটাকে বলা হচ্ছে মিনিটস। মিনিটসের তুলনায় আরো সংক্ষিপ্ত ব্রিফ থাকে, সেটা হচ্ছে রেজুলেশন। দেন আমরা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, একটা ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে প্রভিশনটা কি। তারপর হচ্ছে ডিরেক্টরদের কোয়ালিফিকেশন কি হবে, এগুলো কোম্পানি একটা বলা আছে সবগুলা। ডিসকোয়ালিফিকেশন কি হবে সেগুলা এখানে বলা আছে, আপনারা এগুলো দেখবেন। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। একটা ডিরেক্টর রিমুভাল করতে গেলে তার প্রসিডিউর কি। তারপর হচ্ছে রেস্ট্রিকশন অন পাওয়ার অফ ডিরেক্টরদের পাওয়ারের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন দেওয়া আছে। রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডিরেক্টর ক্ষেত্রে কি রেস্ট্রিকশন দেওয়া আছে। ঠিক আছে, এট এ টাইমে সে 2টা ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন না। একটা ম্যানেজিং ডিরেক্টর 5 বছরের জন্য সে নিয়োজিত থাকবে, 5 বছর বেশি সময় তাকে দেওয়া যাবে না। যদি 5 বছর সময় ব্যয় পরে আবার 5 বছর ধরে এক্সটেনশন করা যেতে পারে, সেটা কি হবে, সেটা আপনার মিটিং এর মাধ্যমে, অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে সেটা অ্যাপ্রুভ করে নিতে হবে। সেটাও মানে 2বারই পারবে সর্বোচ্চ, হ্যাঁ, 5 বছর 10 বছর পর্যন্ত করতে পারবে। এই কথাগুলো হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে রেস্ট্রিকশন। ম্যানেজিং ডিরেক্টর আমরা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে আমরা দেখছি সেখানে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, কিন্তু সেটা হচ্ছে এখানে হচ্ছে ইজি তার চেয়ে তাকে আরো কি করে বাইন্ডিং দিছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। তারপর আমরা বলবো প্রসপেক্টাস। এই যে একটু আগে বললাম আইকিউতে যাবে, হ্যাঁ, আইকিউতে যাওয়ার আগে পাবলিক অফারিং এর জন্য প্রথমে একটা কাজ করতে হয়, সেটা প্রসপেক্টাস ইস্যু করতে হয়। প্রসপেক্টাসটা কি? প্রসপেক্টাস হচ্ছে the legal document issued by the company that are offering securities for sale, এর মাধ্যমে সিকিউরিটি সেল করবে সেটা একটা অফার করে। প্রসপেক্টাস contains the facts and information about the company that could help investor make an informed decision. প্রসপেক্টাসে কোম্পানির কি মূল যেই ফ্যাক্টস এবং ইনফরমেশন গুলা সেগুলো উল্লেখ করে দেওয়া থাকে। কোম্পানির অ্যাসেট কত, 5 বছরের গ্রোথ কত, 5 বছরের রিটার্ন মানে আপনার ইপিএস কত হয়েছে, 5 বছরের আপনার রিটার্ন অন অ্যাসেট কত, রিটার্ন অন ইকুইটি কত, আপনার যত সব ইনফরমেশন গুলো আছে 5 বছরের প্রসপেক্ট এবং ফ্যাক্টস এবং ইনফরমেশন দুইটাই ঠিক করে দেওয়া থাকে, প্রসপেক্টাসে দিয়ে দিতে হয়। আমরা কেন করতেছি, অর্গানাইজেশন কি পরিমাণ আপনার ফ্লোরিশ হচ্ছে, ডেভেলপমেন্ট কি, আমরা ভবিষ্যতে কি করতে যাব, এই সব কথাগুলো প্রসপেক্টাসে উল্লেখ করতে হয়। হ্যাঁ, আমরা নিচে দেখবো প্রসপেক্টাসে কি কি জিনিসগুলো রাখতে হবে, যেটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী বলা আছে যে কোম্পানি অ্যাক্টে যে আমাদের প্রসপেক্টাসে কি কি থাকবে। ম্যাটার্স টু বি স্টেটেড এন্ড রিপোর্টস টু বি সেট আউট ইন প্রসপেক্টাস। প্রসপেক্টাসে কি কি রিপোর্ট থাকবে, হ্যাঁ, পার্ট 1 প্রসপেক্টাসে 2টা এরকম পার্ট থাকে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এতে আপনার কোয়ালিটেটিভ টাইমস থাকে, কোয়ালিটেটিভ ইনফরমেশন থাকে। পার্ট 2 তে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন গুলো থাকে। কোয়ালিটেটিভ ইনফরমেশন গুলো কি কি, কোয়ান্টিটেটিভ ইনফরমেশন গুলো কি কি, এগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, আমরা ভবিষ্যতে প্রসপেক্ট গুলা কি হবে, আমাদের এই টাকা নিয়ে এই যে শেয়ারে আমরা যে নতুন করে শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকাটা নিব, এই টাকাটা নিয়ে আমরা কি করব, আমরা কি ক্যাপিটাল বাড়াই আমরা কি এটা নতুন একটা প্রজেক্ট তৈরি করব, নতুন একটা ইনভেস্টমেন্টে যাব, নাকি আমাদের যে এগুলো অন্যান্য যে লোন আছে, হ্যাঁ, অথবা যে ডিবেঞ্চার আছে সেই ডিবেঞ্চার গুলো আমি অফলোড করে দিব, এই কথাগুলো প্রসপেক্টাসে উল্লেখ করে দিতে হবে। এই কথাগুলো আপনারা দেখেন। এই মোটামুটি জিনিসপত্রগুলো আপনারা এগুলো দেখেন, দেখার পরে আমি ডিটেলসে পরবর্তীতে আলোচনা করি। এর ভিতরে আপনাদের কোনো জানার থাকলে কোশ্চেনের মাধ্যমে আমরা একটু কথাবার্তা বলি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। বাংলাদেশে দেখা যায় যে অনেক কোম্পানি 2 বছর 3 বছর অ্যানুয়াল এজিএম করে না, তাই তাদের করণীয় কি? যদি আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকে, লিস্টেড হয়ে থাকে, পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তাতে করতেই হবে।
না করলে তো তার বিভিন্ন বাধা আসবে, তার কোম্পানি নাম মেটে প্রথম হচ্ছে যে আপনার কি হবে, প্রতিদিনের জন্য 250 টাকা করে প্রতিদিনের জন্য ফাইন আমরা বলছি। তারপরে ফাইন হইতে হইতে এক সময় সে কি হবে, তার লাইসেন্স বাতিল করে দিবে। তারপর আপনি কোম্পানি হয় যারা 2 বছর 3 বছর এজিএম করে না, হ্যাঁ করতে হবে। না করলে ওই যে এখন দেখেন না বিভিন্ন কোম্পানিতে ধরতেছে 1 বছর 2 বছর না করলে তার কোম্পানি জেড ক্যাটাগরি কোম্পানি হচ্ছে, জেড ক্যাটাগরি কোম্পানি হলে তার লিস্টেড কোম্পানি বাতিল করে দিচ্ছে, ডিলিস্টেড করে দিচ্ছে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে শেয়ার হোল্ডারই লস। হ্যাঁ বাতিল করলে তো শেয়ার হোল্ডারই লস স্যার। শেয়ার হোল্ডার তাদেরকে তলব করবে, তলব করে যে ডিরেক্টর যারা তাদেরকে তলব করতেছে না, তারা কত ডিরেক্টর আপনি জেল জরিমানা জেল খাটতেছে। ঠিক আছে, তো কোম্পানি তো আপনার রেপুটেশন নষ্ট হচ্ছে না, কোম্পানি বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, শেয়ার হোল্ডার তো লসই। এখন আপনি যদি কোম্পানি ফল করে তাহলে সহজ তো সবারই লস, যে ডিরেক্টর তারও তো লস, লস তো সবারই লস। মিটিং করার টাকা বেশি না, এটা তো চাইলে করতে পারে কোম্পানি। না মিটিং ইচ্ছা করলে তো করতে পারে না, মিটিং করতে আপনি দেখাইবো কি, শেয়ার হোল্ডাররা ধরবে না। মিটিং এর দিন যে অবস্থা হয় বুঝছেন, চেয়ারম্যান বা বোর্ড অফ ডিরেক্টররা খুব খারাপ অবস্থা। বর্তমানে অবশ্যই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এগুলো বলার অফিসিয়াল তো এখন আগে কথা অনেক সময় রেকর্ড থাকে, এগুলো বলা যাবে না। ঠিক আছে, এইগুলো অবস্থা। অনেক কোম্পানি তারা ম্যানিপুলেট করে মিটিং করে, ম্যানিপুলেট করে বিভিন্ন নিজেদের লোক রাখে এটি করে করে মিটিং দেখা দিচ্ছে। হ্যাঁ বলেন। একটা কোম্পানি রেজিস্ট্রেশন হওয়ার মানে কতদিনের মধ্যে এরকম কোনো স্পেসিফিক নিয়ম আছে কি যে আইপিও তে যেতে পারবে? 18 মাস। না আইপিও তে যেতে পারবে ওটা কোনো নিয়ম নাই, ওটা কোনো নিয়ম নাই, এটার নিয়ম তো আমরা এখানে কোথাও আলোচনা করিনি। ঠিক আছে, এজিএম হচ্ছে 18 মাস। আপনার কোম্পানি নতুন কোম্পানি হলে 18 মাস পর্যন্ত সেই এজিএম এর ইয়ে পাবে। ঠিক আছে, আইপিওর জন্য কত 1-2 বছর লাগে, এটা হচ্ছে আরজিএসসি রুলস আর কি, এগুলো আরজিএসসি রুল। একটু লাইনে থাকেন। হ্যাঁ বন্ধু, হ্যাঁ লিখলাম। হ্যাঁ কবে কবে ভর্তি করাবো দোস্ত? যাক বন্ধু যদি আশা দেয় তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে না, তোমাকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিছে। আচ্ছা আচ্ছা যাক, ওকে ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের আরেকটা জিনিস কি আসছিল, আমরা ওইগুলা দেখেন। আমরা যেটা বলছি যে প্রসপেক্টাসের গুলা কি কন্টেন্ট থাকে, কন্টেন্ট অফ প্রসপেক্টাসে কি কন্টেন্ট গুলো থাকে এগুলো দেখেন। এগুলো পরীক্ষা আসবে কিন্তু লিখতে হবে তো, শুধু বুঝলেও হবে না, লেখার জন্য পড়তে হবে, মুখস্থ করতে হবে। মিনুটস কি, মিনুটস এর গুলা কি 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 পার্ট গুলো থাকে, আসলে মিনুটস কি সেই সংখ্যা আসবে পরীক্ষায় আসে কি, এইভাবে আসে না। মিনুটস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আপনাকে আসবে যে রাইটে মিনুটস, একটা মিনুটস লেখার জন্য, এই জন্য আপনাকে মিনুটসটা দেখে রাখা উচিত। তাহলে আপনারা আজকেই আপনাদের কাজ হচ্ছে একটা করে কেউ অ্যানুয়াল রিপোর্ট নেটে পাবেন, ইয়েতে পাবেন, যে কোনো কোম্পানি, যে কোনো ব্যাংকের অথবা যে কোনো যারা লিস্টেড কোম্পানি তাদের একটা অ্যানুয়াল রিপোর্ট দেখেন, তাহলে এখানে সব পাবেন। এই ফর্মেটগুলো দেখে রাখেন, প্রক্সি ফর্ম কি, অনেক সময় প্রক্সি ফর্মে আপনার একটা ফর্ম তুলে দিল, আর কোশ্চেন যিনি করবেন উনি তো মনে করতেছে কোম্পানি এক করছে, তাহলে সে প্রক্সি ফর্ম দেখে নাই, বা সে বিজনেস আইসিএম এ করতেছে, সে পাশাপাশি বিভিন্ন অর্গানের সাথে জড়িত আছে, সে কি এতদিনে একটা প্রক্সি ফর্ম দেখে নাই, একটা মিনুট দেখে নাই, এই করে সে কেউ একজন কোশ্চেন করে দিল। ঠিক আছে, তাহলে আপনারা অ্যাটলিস্ট এগুলো দেখে রাখলে আপনি হুবহুব লিখতে হবে এরকম না, আপনি যদি একটা ফরম্যাটটা দেখে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো দেখানোর জন্য, আমি আশা করি আমি মনে রাখছি কোথাও যেন, এগুলো লাস্ট ক্লাসে চেষ্টা করবো দেখানোর জন্য। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? এমডি ম্যানেজিং ডিরেক্টরের রেস্ট্রিকশন গুলা কি কাজ করতে পারবে না, ডিরেক্টরদের ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন কি, ডিসকোয়ালিফিকেশন কি,
ডিরেক্টরদের ক্ষেত্রে পাওয়ার কি আছে, তাদের ক্ষেত্রে অনেক পরীক্ষা আপনাদের নাকি আপনাদের আগে কোন পরীক্ষা আছে যে আপনার ব্যাংকের ক্ষেত্রে আবার এখানে চলে গেছে। এই কোম্পানি অ্যাক্টের পরে আবার ব্যাংক কোম্পানি অ্যাক্টের আপনার কিছু জানা দরকার আছে। ঠিক আছে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট কোশ্চেন আসছে যে কোম্পানি কোনগুলা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে মানে কি ডিরেক্টররা লোনের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে, ব্যাংকিং এর ক্ষেত্রে লোনের রেস্ট্রিকশন গুলা প্রফেশন রিলেটেড উইথ লোন রেস্ট্রিকশন, তাহলে এটা আমি পাবো ব্যাংক কোম্পানি অ্যাক্টে, আমি এখানে পাবো না। এটা মানে আপনাদের না, আপনাদের পরে পার্সোনাল লেভেলে স্যার আমরা কর্পোরেট গভর্নেন্সে দেখছিলাম এমডি এবং সিইও এনারা একই ধরনের অ্যাক্ট প্লে করে, তাহলে কোম্পানিতে কেমন কিছু আছে নাকি যে এমডি এবং সিইও যে কোনো একজন একই এখানে হচ্ছে যে এমডি ম্যানেজিং ডিরেক্টর দুইটা অর্গানাইজেশন হওয়া যাবে না, এটা আছে। মানে এইগুলা আপনাদের পড়াশোনা বেশি, আপনারা কিন্তু পড়েন, আমি কিন্তু দ্রুত চলে যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু দ্রুত যেতে পারবেন না। আপনাদের সাবজেক্টও কম, যাদের শুধুমাত্র একটা সাবজেক্ট তাদের তো পড়াশোনা অনেক সহজ, বেশি করে পড়েন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পড়া হচ্ছে না স্যার, পড়া হবে না, পড়া কখনো হয় না, পড়তে হয়, আপনি পড়তে হবে। পড়া তো কষ্ট, আমরা জানি, সবারই কষ্ট। আমি আর দিলে তো আমি 1 ঘন্টার উপর 2 ঘন্টা পড়তে পারবো না, এটা তো করার নাই। তারপরও আপনার পরীক্ষা থাকলে আমি পড়তেই হবে, আপনি যখন কোনো কিছু অর্জন করতে চান তাহলে কষ্ট করতেই হবে। স্যার পরীক্ষা স্যার কবে ধরে স্যার পরীক্ষা? প্রতিদিন এক কথা বলেন না স্যার। প্রসপেক্টাসের ফার্স্ট স্লাইডটা একটু দেখি। হ্যাঁ, প্রসপেক্টাস কি বলেন তো, একজন বলেন প্রসপেক্টাস কি? হ্যাঁ, লিগ্যাল ডকুমেন্ট। হ্যাঁ, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, যে মেমোরিয়ালাইজেশন যেমন একটা লিগ্যাল ডকুমেন্ট, প্রসপেক্টাস একটা লিগ্যাল ডকুমেন্ট। এটা ইস্যু করা হয় কেন? কোম্পানির সিকিউরিটি যে সেল করবে সেটা অফার করার জন্য একটা প্রসপেক্টাস দেওয়া হয়। আমি মার্কেটে আপনি একটা পত্রিকা দিতে হয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে আপনি একটা বাংলা পত্রিকা একটা ইংলিশ পত্রিকা দিতে হয় প্রসপেক্টাস। ঠিক আছে, নিয়ম আছে। স্যার এটা তো স্যার এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। আমি অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট সেল করার জন্য আপনি অ্যাডভার্টাইজ করতেছেন, অফার করতেছেন। স্যার হ্যাঁ স্যার একটা প্রশ্ন স্যার। বলেন, আমাদের কাজ সময় কিন্তু শেষ, বলেন। স্যার একজন বড় ভাই বললো যে আইসিএমইবি এর সিলেবাস নাকি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হবে, এটা বোধহয় রিসেন্টলি হবে স্যার নাকি? হ্যাঁ, জানুয়ারি থেকে আসতে পারে। জানুয়ারি থেকে নিউ সিলেবাস। হ্যাঁ, বুঝা নাই, নিউ সিলেবাস আপনারা যারা পুরাতন ওল্ড আছে, ওল্ডের সাথে নিউ কিভাবে অ্যাটাচ করবে এটা তো আপনাদের গাইডলাইন দিবে, সমস্যা নেই, সবটা নিউ হবে না। স্যার আইসিএমইবি নাকি প্রতি 5 বছর অন্তর সিলেবাস চেঞ্জ করে স্যার? হ্যাঁ, যেগুলো প্রফেশনাল ইনস্টিটিউশন তো নিয়ম হচ্ছে 5 বছর পর চেঞ্জ করা। মার্কেটের সাথে আপডেট যেগুলো সেই সাবজেক্টগুলো নিয়ে আসবে, সেই পয়েন্টগুলো নিয়ে আসা উচিত। এটা তো স্যার একটা রেগুলার প্রসিডিউর স্যার, এটা কোনো সমস্যা নেই। রেগুলার প্রসিডিউর লাগে 5 বছর লাগে, অনেক সময় দেখা 7 বছর লাগে, 6 বছর লাগে, এরকম হতে পারে। আর আমাদের তো 2015 সালে হয়েছে, তো 21 সালে তো হবেই, এটাই স্বাভাবিক। কোশ্চেন আছে? আমরা শেষ করবো, ভালো থাকেন, নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।